ওকে, তাহলে আজকে হচ্ছে লেকচার 7। ঠিক আছে, লেকচার 7 এবং আজকে হচ্ছে কি ডাইজেস্টিভ ডিসঅর্ডারের মোটামুটি লাস্ট পার্ট। ঠিক আছে, ডাইজেস্টিভ ডিসঅর্ডারের আজকে মোটামুটি ভাবে কি লাস্ট পার্ট। আজকে ডাইজেস্টিভ ডিসঅর্ডারটা শেষ করে দেব। তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার আমরা কি কি রোগ পড়ছি এর আগে? কিছু ইনফ্লামেশন পড়ছি, এটা মনে আছে তো, তাই না? ডাইজেস্টিভ ডিসঅর্ডারে কিছু ইনফ্লামেশন পড়ছে। আমাদের এমন সেমিস্টার আছে কি যে ডাইজেস্টিভ সিস্টেমের সবগুলা রোগ নিয়ে পড়ানো হয় কোনো সেমিস্টারে, তাই না? যে দেখা যায় যে এখন সম্ভব না, কারণ এখন ডাইজেস্টিভ সিস্টেমেরই যদি সব রোগ পড়ানো হয় তাহলে বাকি যে সিস্টেমগুলো আছে এগুলো কি টাচই করা যাবে না, তাই না? কারণ ডাইজেস্টিভ সিস্টেমে 50-60টার উপরে রোগ আছে। আমরা এখানে কি রোগগুলো প্রথম দিন আলোচনা করেছিলাম মোটামুটিভাবে, এবং দ্বিতীয় দিন থেকে আমরা কি কিছু মূল রোগ, যে রোগগুলো কি পেরিফেরিতে বা রুরাল প্র্যাকটিস করতে গেলে লাগে, সেই রোগগুলো নিয়ে আমরা মূলত বেশি আলোচনা করতেছি, তাই না? ওকে, তাহলে ইনফ্লামেশন মানে কি? আমাদের জীবিত ভাস্কুলার টিস্যু, কানেক্টিভ টিস্যুগুলোর যে রিয়াকশন, যে কোনো ইনফ্লামেশনের বিরুদ্ধে, তাই না? ইনফেকশনের বিরুদ্ধে বা সেল ইনজুরির বিরুদ্ধে। তাহলে সেল ইনজুরির বিরুদ্ধে যে ইনফ্লামেশন, এগুলোর একটা বৈশিষ্ট্যপূর্ণ নাম হয়, তাই না? সবগুলো নাম কি ছিল? আইটিআইএস, তাই না? যে কোনো জায়গায় হোক, স্টোমাকে যদি হোক তাহলে কি গ্যাস্ট্রাইটিস, মুখে যদি হয় স্টোমাটাইটিস, তাই না? এগুলো প্রত্যেকটা ইনফ্লামেশনই কিন্তু আলাদা আলাদা এক একটা রোগ। এই রোগের লক্ষণগুলো কি থাকবে? ব্যথা থাকবে, লাল হবে, ফুলে যাবে। ইনফ্লামেশনের যে লক্ষণ ম্যাক্সিমাম ওয়াইজ এই কয়েকটা লক্ষণের ভিতরে কি কিছু লক্ষণ এখানে থাকবে। ঠিক আছে, এরপর আমরা কি বললাম? পেপটিক আলসার ডিজিজ, দুইটা রোগ বললাম, গ্যাস্ট্রিক আলসার, আরেকটা হচ্ছে ডিউডেনাম আলসার। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজের ভিতরে দুইটা রোগ বললাম, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আরেকটা কি ডিউডেনাম আলসার। ঠিক আছে, এই দুইটা রোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে দুইটা রোগের কি কারণ অনেকটা একই রকম। দুইটা রোগের কি কারণে কোনো প্রবলেম নেই, কারণ অনেকটা একই রকম। তার মানে একই কারণে যেহেতু রোগগুলো হচ্ছে, অ্যাপ্রক্সিমেট ট্রিটমেন্ট প্রসিডিউর কি অনেকটা একই রকম। এখন কথা হচ্ছে কি কিছু কোমরবিড কন্ডিশন থাকে। কোমরবিড কন্ডিশন মানে কি, যে আপনি গ্যাস্ট্রিক আলসারের রোগী, আপনার গ্যাস্ট্রিক আলসারের সাথে ডায়াবেটিস হচ্ছে। আপনার গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাম আলসারের রোগী, তাহলে আপনার ডিউডেনাম আলসারের সাথে ডায়াবেটিস নাই, হাইপারটেনশন আছে, অথবা অন্য কোনো রোগ আছে, হাইপার কোলেস্টেমিয়া আছে। তাহলে আপনার এই রোগের জন্য কি চিকিৎসা প্রসিডিউর ওনার থেকে কি কিছুটা আলাদা হয়ে যাবে। তাহলে যদি শুধুমাত্র গ্যাস্ট্রিক আলসার থাকে, দুইজনের যদি এইজ রিলেটেড, তারপরে কি সেক্স রিলেটেড বা কোনো কোমরবিড ডিজিজ রিলেটেড কোনো পরিবর্তন না হয়, তাহলে চিকিৎসা একই রকম হবে। বাট আমরা প্রত্যেকেই জানি কি যে আমাদের প্রত্যেকটা রোগীর বা প্রত্যেকটা হিউম্যানের ফিজিওলজিগুলো কি আলাদা, তাই না? আমরা প্রত্যেক মানুষই কি ইটসেলফ আলাদা আলাদা, আমাদের কি ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমাদের প্রাণ প্রিন্ট আলাদা, সবই কি আলাদা। একদম যমজ ভাই হলেও কি অনেকটা আলাদা। সেই জন্য আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের পরিবর্তনগুলোও কি কিছুটা আলাদাভাবে হয়। তার মানে কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রোগীর সাথে কথা বলে তার কি চিকিৎসা প্রসিডিউর দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা পরের দিন কি বললাম? স্টুল রিলেটেড কিছু রোগ বললাম, তাই না? স্টুল রিলেটেড রোগগুলোর ভিতরে আমরা কমনলি বললাম তিনটা রোগ। একটা হচ্ছে ডায়রিয়া, কলেরা, আরেকটা বললাম কনস্টিপেশন। ঠিক আছে, এটা আমাদের এক লেকচারে গেছে, এটা আমাদের কি আরেক লেকচারে গেছে, তাই না? তাহলে ডায়রিয়া, কলেরা, কনস্টিপেশন আমরা গত ক্লাসে পড়েছি। নেক্সট আজকে আমরা স্টুল রিলেটেড আরো একটা রোগ পড়বো, সেটার নাম কি ডিসেন্ট্রি। ঠিক আছে, গত ক্লাসে যে আমরা রোগটা পড়েছি, রোগটা কি সম্পূর্ণ বিপরীত ধর্মী রোগ, তাই না? ডায়রিয়া এবং কলেরার মধ্যে একটা মিল থাকলেও কনস্টিপেশন কি একদম সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা ডিজিজ। ওকে, আজকে যেটা ডিসেন্ট্রি পড়বো, এই দুইটার মধ্যে কি সমন্বয় বলতে পারি আমরা একটা। কিরকম? ডিসেন্ট্রিটা কি কনস্টিপেশনের মতো এত হার্ড স্টুলও হবে না, ডায়রিয়ার মতো একটু কি ফ্লুইড স্টুল বা লিকুইড স্টুলও কি হবে না। এই দুইটার মাঝামাঝি একটা কন্ডিশন, স্টুল হবে কি সফট, স্টুল হবে কি সফট, নরম স্টুল হবে। ওকে, তাহলে আমরা যদি ডিসেন্ট্রি বলি, ঠিক আছে, ডিসেন্ট্রির সংজ্ঞাটা দেখেন আপনাদের বইয়ে কি স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে। এখানে ডিসেন্ট্রি বলতে কি আমাশয় বোঝাচ্ছি, তাই না? ডিসেন্ট্রি বাংলা কি? আমাশয়।
তাহলে ডিসেন্ট্রির মূল যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কখন বলবো আমাশয় হয়েছে, কখন বলবো ডায়রিয়া হয়েছে, ঠিক আছে, কখন বলবো কনস্টিপেশন হয়েছে। কনস্টিপেশনটা আলাদা, বোঝাই যাবে। শুধুমাত্র ডিসেন্ট্রি, ডায়রিয়া, কলেরার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে ডায়রিয়া কলেরা থেকে একদম ফ্লুইড পূর্ণ কি পানি যাবে, একদম লিকুইড মানে ওয়াটার স্টুল। আর এখানে যাবে কি স্টুলটা হবে কি সফট। তাহলে এখানে প্রথম বৈশিষ্ট্য স্টুলটা এত শক্ত হবে না, বাট অ্যামাউন্ট কি হবে, কম। অ্যামাউন্ট হবে একেবারে কম, স্টুলের অ্যামাউন্টটা একেবারে লো। তার মানে স্টুলের পরিমাণটা কি হবে, কম হবে, বাট ফ্রিকোয়েন্সি কি হবে, ফ্রিকোয়েন্সি হবে অনেক বেশি, হাই। ফ্রিকোয়েন্সিটা মানে কি, আপনি দেখা যাবে কি বাথরুম একবার গেছেন, যে পরিষ্কার করে দরজা পর্যন্ত আস্তে আস্তে আবার কি হবে, বাথরুম চলে আসবে। তার মানে কি আপনার স্টুলের একটা বৈশিষ্ট্য থাকবে, স্টুলটা থাকবে সফট, স্টুলের অ্যামাউন্ট থাকবে কম, স্টুলের ফ্রিকোয়েন্সি হবে কি বারবার, ঠিক আছে। এটা ডায়রিয়া কলেরার চেয়েও কি ঘন ঘন হবে। এবং কি আরেকটা জিনিস হবে অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যদি আমরা এটা চিন্তা করি, স্টুলের সাথে সবচেয়ে বড় যে প্রমাণ সেটা হচ্ছে কি মিউকাস যাবে, কি যাবে, মিউকাস যাবে। তার মানে কি এক ধরনের পিচ্ছিল পদার্থ, তাই না, যেটা স্টুলের সাথে যাবে। এবং কি এটাকে আম বলে, তাই না, যে আম যাচ্ছে কিনা। তাহলে এটা কি আমাশয়, সেখান থেকে আসছে। তাহলে আমাশয়ের মূল বৈশিষ্ট্য কি, সফট স্টুল উইথ মিউকাস। তাহলে স্টুলটা কম হবে, নরম হবে, তার সাথে কি যাবে, মিউকাস যাবে। আরেকটা জিনিস হবে অ্যাবডোমিনাল পেইন। যতবার বাথরুম হবে ততবারই কি পেটের ভিতরে একটা পেইনফুল স্টিমুলেশন হবে। ওকে, তাহলে পেইনফুল স্টিমুলেশন হচ্ছে, স্টুলের সাথে মিউকাস যাচ্ছে, স্টুলের অ্যামাউন্ট কম হচ্ছে, ফ্রিকোয়েন্সি অনেক বেশি হচ্ছে। যদি এই টাইপের কন্ডিশনগুলো হয় তাহলে স্পষ্ট করে বলে দেওয়া যাবে কি এটা ডিসেন্ট্রি বা আমাশয়। ওকে, তাহলে আমাশয়, ডায়রিয়া, কলেরা অন্যান্যর সাথে তুলনা করলে কি দেওয়া যাবে, যে স্টুলের সাথে মিউকাস যাচ্ছে, স্টুলের সাথে কি যাচ্ছে, মিউকাস যাচ্ছে, স্টুলের পরিমাণ কম এবং কি ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্টুলের কি ফোর্সফুলি হবে, স্টুলগুলো অনেক কোট থাকবে, বাংলায় যদি বলি, ঠিক আছে। আপনি কি এইটুকু স্টুল অ্যামাউন্ট মানে এইটুকু স্টুল, অল্প পরিমাণ স্টুল নিঃসরণের জন্য প্রচুর কি শক্তি ব্যয় করতে হবে, আপনাকে অনেক কি কোট থাকবে স্টুলের সাথে, ঠিক আছে। তাহলে রোগীকে যদি এই কতগুলো জিনিস জিজ্ঞেস করা যায়, রোগী যদি বলে তাহলে স্পষ্ট করে কি বোঝা যাবে যে তার ডিসেন্ট্রি হয়েছে, ঠিক আছে। ডিসেন্ট্রি মানে কি আমাশয় হয়েছে। এখন কথা হচ্ছে আমাশয় হয়েছে, আবার আমাশয় কি তিন ধরনের হয়, ঠিক আছে। জীবাণুর উপর যদি ভিত্তি করি বা কারণের উপর যদি ভিত্তি করি, মেইনলি ম্যাক্সিমাম অর্থে যে আমাশয়গুলো দেখা যায় এটা তিন ধরনের হয়, ঠিক আছে। কি কি হয়, এক নম্বর আমাশয় যদি হয় প্রোটোজোয়ার জন্য, প্রোটোজোয়া বা আমরা এটাকে নাম বলতে পারি ডাইরেক্ট অ্যামিবা, ঠিক আছে। অ্যামিবা কি একটা প্রোটোজোয়া ধরনের কি প্রাণী, ওকে, জীবাণু, যেটা কি করে, যদি আমাশয়ের মূল কারণটা হয় অ্যামিবা, তাহলে ওই ডিসেন্ট্রির নাম কি হবে, অ্যামোইবিয়াক ডিসেন্ট্রি। কি হবে, অ্যামোইবিয়াক ডিসেন্ট্রি। তাহলে এটা ডিসেন্ট্রির একটা প্রকার। ডিসেন্ট্রি তিন প্রকার, একটা হচ্ছে অ্যামোইবিয়াক ডিসেন্ট্রি। আর ডিসেন্ট্রির সাথে ডিসেন্ট্রি যদি হয় ব্যাকটেরিয়ার জন্য, কিসের জন্য হয়, ব্যাকটেরিয়ার জন্য, এটাকে বলা হয় ব্যাসিলারি ডিসেন্ট্রি। কি বলা হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি, অথবা কি বাংলা একে বলে রক্ত আমাশয়। তাহলে একটা হচ্ছে নরমাল ডিসেন্ট্রি, আরেকটা হচ্ছে কি ব্যাসিলারি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়। তাহলে রক্ত আমাশয় হচ্ছে কিসের জন্য, ব্যাকটেরিয়া জনিত ডিসেন্ট্রির কারণে। আর নরমাল ডিসেন্ট্রিটা হচ্ছে কিসের জন্য, প্রোটোজোয়া জনিত কারণে। আরেক ধরনের ডিসেন্ট্রি আছে জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি বলে। ওকে, জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি বলে। জিয়ার্ডিয়াক ইন্টেস্টাইনালিস নামক এক ধরনের প্রোটোজোয়া আছে, যেটার কারণে কি হয়, ইরেগুলার ডিসেন্ট্রি হয়। ইরেগুলার ডিসেন্ট্রি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই টাইপের ডিসেন্ট্রি রেগুলার থাকে না, দেখা যায় মাসে একদিন, দুই দিন, তিন দিন কি কোনো খাবার খাওয়ার কারণে বা অন্য কোনো কারণে কি ডিসেন্ট্রির মতো পেটে কামড় দিয়ে কি হয়, বারবার নরম স্টুল যায়, মিউকাস সমৃদ্ধ স্টুল যায়। এবং এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে কি ক্রনিক থাকে, মানে অনেক পুরাতন রোগ থাকে। দেখা যায় রোগী কি 10-15 বছর ধরে কি এই রোগে ভুগতেছে, এমনি ভালোই থাকে, হঠাৎ করে কি কোনো খাবার খাওয়ার কারণে অথবা কোনো কারণে কি হয়, মাসে বা সপ্তাহে একদিন, দুই দিন, তিন দিন কি হয়, এই ডিসেন্ট্রির মতো পেটে কামড় দিয়ে মিউকাসযুক্ত পাতলা পায়খানা হয়, মানে নরম পায়খানা হয়, স্টুল ড্রিপ করে, ঠিক আছে। এটা তাহলে একটা ডিসেন্ট্রি হচ্ছে রেগুলার ডিসেন্ট্রি, একটা হচ্ছে কি রক্ত আমাশয়, আরেকটা হচ্ছে কি ইরেগুলার।
ঠিক আছে, তাহলে জিআরডিএক ডিসেন্ট্রিটা হচ্ছে ইরেগুলার ডিসেন্ট্রি। তাহলে কেউ যদি এরকম আসে যে অনেক পুরাতন ডিসেন্ট্রি নিয়ে আসছে, অনেক দিন ধরে চিকিৎসা করছে, আলটিমেট ভালো হচ্ছে না, আবার কি ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি, রক্ত আমাশয়, ডিসেন্ট্রির সাথে কি যাচ্ছে, রক্ত যাচ্ছে, ঠিক আছে, মলের সাথে কি যাচ্ছে, রক্ত যাচ্ছে, তাহলে এক ধরনের অবস্থা। আরেকটা হচ্ছে নর্মাল শুধু ডিসেন্ট্রি হচ্ছে, কিন্তু রক্ত যাচ্ছে না, একদম নর্মাল ডিসেন্ট্রি, তাহলে এটা আরেক ধরনের কি কন্ডিশন। ওকে, তাহলে আমরা দেখলাম ডিসেন্ট্রি হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে কি স্টুলের সাথে মিউকাস যায়, তাই না? এটা কয় ভাগে ভাগ করতেছি আমরা? 3 ভাগে। একটা হচ্ছে অ্যামিবিয়াক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি আর জিআরডিয়াক ডিসেন্ট্রি। এছাড়াও হেলমেনথিয়াস, কৃমি যদি বেশি থাকে কৃমির জন্য কি ডিসেন্ট্রি হতে পারে, যদি আপনার আইবিএস থাকে আইবিএস এর জন্য ডিসেন্ট্রি হতে পারে, কোনো ড্রাগের সাইড ইফেক্ট হিসেবে কি ডিসেন্ট্রি হতে পারে, ঠিক আছে। বাট কমন ডিসেন্ট্রি কি এই 3টা, ঠিক আছে। তাহলে ডিসেন্ট্রি সহজভাবে যদি বলি আমাশয় হয়, কারণ কি এই তিনটা আমাশয় লক্ষণও কি 3 রকম হবে। তাহলে আমরা এতক্ষণ এখানে যে লক্ষণগুলো দেখলাম এই সবগুলো কিসের লক্ষণ? অ্যামিবিয়াক ডিসেন্ট্রি লক্ষণ, ঠিক আছে। এতক্ষণ আমরা এখানে যা দেখলাম, স্টুল, তার সাথে মিউকাস, স্টুলের অ্যামাউন্ট কম, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, কোষ থাকে স্টুলে, সবই কি অ্যামিবিয়াক ডিসেন্ট্রির লক্ষণ, মানে নরমাল যে ডিসেন্ট্রিটা হয় তারই লক্ষণ বলছি। এখন আমরা যদি নিচের দিকে আসি তাহলে কি হবে? ব্যাসিলারি ডিসেন্ট্রি যদি হয় তাহলে কি ফ্রিকোয়েন্সিটা আগের তুলনায় অনেক বেশি হবে, ঠিক আছে। মিউকাস যাবে, মিউকাসের সাথে কি যাবে? ব্লাড যাবে, শরীরে জ্বর আসতে পারে, ঠিক আছে, বডিতে কি আসতে পারে? ফিভার আসতে পারে, ফ্রিকোয়েন্সিটা কি নরমালের তুলনায় আরো বেশি হবে, তারপর কি পেট ব্যথাও বেশি থাকবে, মিউকাসের সাথে কি যাবে? রক্ত যাবে। তাহলে মিউকাসের সাথে রক্ত যাওয়া, ফ্রিকোয়েন্সি বেশি হওয়া, পেটের ইয়াটা বেশি হওয়াটাই কি ব্যাসিলারি ডিসেন্ট্রির লক্ষণ। যখন ব্যাসিলারি ডিসেন্ট্রি হবে, রক্ত আমাশয় হবে, তখনই আপনার শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। যদি অ্যামিবিয়াক ডিসেন্ট্রি হয় সেই ক্ষেত্রে কি অ্যান্টিপ্রোটোজুয়াল ড্রাগ দিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। ম্যাক্রোনিরাজল, নিরাজক্সানাইড, অরনিরাজল, স্যাকনিরাজল, এই টাইপের ড্রাগগুলোকে এখানে ব্যবহার করতে হবে। আর যদি জিআরডিয়াক ডিসেন্ট্রি হয়, জিআরডিয়াক ইন্টেস্টাইনালিস নামক কারণে যে ডিসেন্ট্রি হচ্ছে, সেখানে কি অ্যামাউন্ট ঠিক আছে কমই হবে, ফ্রিকোয়েন্সিও কি অত মারাত্মকভাবে এটার মতো হবে না, আর মিউকাসও কি যাবে, কিন্তু কি পেটের ব্যথা থাকবে এতটা না, কারণ অনেক দিনের রোগ তো তার সহনীয় হয়ে গেছে, সে মোটামুটি ভাবে কি রোগের সাথে ইউজ টু হয়ে গেছে, সেই জন্য তার কষ্টটা খুব একটা বেশি হবে না। বাট বিভিন্ন রকম খাবার খেলে যদি তার প্রবলেম হয়, ওই ধরনের খাবার তাকে খেতে কি করতে হবে? নিষেধ করতে হবে। যেমন কারোর দুধ খেলে কি ডায়রিয়া হতে পারে, দুধ খেলে ডিসেন্ট্রি হতে পারে, মাংস খেয়েছেন বেশি ডিসেন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যা খেলে আপনার প্রবলেম হয় ওই খাবারটা বাদ দেওয়াটা হচ্ছে কি রোগের প্রথম চিকিৎসা। 2 নাম্বার, এই রোগে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। যে আপনি ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আপনি যদি অ্যান্টিবায়োটিক ওভার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট দুর্বল হয়ে যাবে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে কি এই টাইপের পরজীবীগুলো বাসা বাঁধতে পারে, এই কারণে আপনার কি ডিসেন্ট্রি হতে পারে। আপনার যদি ক্রনিক আইবিএস থাকে সেই ক্ষেত্রে এই টাইপের ডিসেন্ট্রি আপনার কি হতে পারে। তাহলে আপনার যদি কোলাইটিস থাকে তাহলেও কি এই টাইপের ডিসেন্ট্রি আপনার হতে পারে, ঠিক আছে। তাহলে যে সমস্যাগুলোর কারণে এই ডিসেন্ট্রিগুলো হচ্ছে ওই সমস্যাগুলো আগে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে, যে এই লোকের কী কারণে এতদিন ধরে ডিসেন্ট্রি। তবে আমাদের প্রথম এবং প্রধান ইয়া থাকবে, যদি লোকটাকে আমরা বলতে পারি যে এই ধরনের খাবার খেলে যদি আপনার সমস্যা হয় এই ধরনের খাবার আপনি খাবেন না। 2 নাম্বার যে কজেসটা হবে ইম্পর্টেন্ট কজেস, সেটা হচ্ছে কি আমরা জানি যে আমাদের জিআইটিটা বিশেষ করে কি স্টোমাকের ইন্টেস্টাইনটা, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, ইটস এ ফুল অফ কি এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে। এই সকল ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ব্যাকটেরিয়াল ফ্লোরা। তার মানে এরা আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া। যদি আমাদের অ্যান্টিবায়োটিক ওভার ইউজের কারণে অথবা কি ম্যাল নিউট্রিশনের কারণে অথবা কি অন্য যে কোনো রোগের কারণে যদি কি হয় এই ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট দুর্বল হয়ে গেলে কি হবে? স্টুল রিলেটেড বিভিন্ন প্রবলেম হওয়া শুরু হবে, এর ভিতরে ডায়রিয়া এবং ডিসেন্ট্রিটা কমন হতে পারে। যদি আমার এই ফর্মটা আমি বুঝি তাহলে আমাকে কি দিতে হবে? এমন ওষুধ দিতে হবে যে ওষুধগুলা কি আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়ার প্রোডাকশন লেভেল কি করতে পারে? রোধ করতে পারে। এই ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের বিপরীত টাইপের ড্রাগগুলোকে আমরা চিকিৎসা করতে পারি, প্রোবায়োটিকগুলোকে, ঠিক আছে। প্রোবায়োটিক প্রচুর মার্কেটে চলে আসছে, এখন অনেক প্রোবায়োটিক আছে। প্রোবায়োটিক একদম 1 পিস 40 টাকা থেকে শুরু করে 1 পিস 14 টাকা পর্যন্ত, 16 টাকা পর্যন্ত কি মার্কেটে আছে।
যেমন কি আপনি যদি রেনেটার দুধ গাছ খান, এটার ভিতরে কি থাকে, এক ধরনের ব্যাকটেরিয়াই থাকে। ব্যাকটেরিয়া বলতে কি, উপকারী ব্যাকটেরিয়াগুলো, যেগুলো কি মানে এই জার্মগুলো, আমরা দই খাই না, দইও কিন্তু এক ধরনের প্রোবায়োটিক। যদি টক দই খাই, টক দইও কি করে, আমাদের ব্যাকটেরিয়াল ফ্লোরাগুলোকে বৃদ্ধি করতে বা ফ্লোরাগুলা গ্রো হতে কি করে, সাহায্য করে। আবার আমি যদি কি প্রোবায়ো খাই স্কোয়ারের, সেটাও কি ওই ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে। ব্যাকটেরিয়া যদি খাই আমি, ঠিক আছে, রেডিয়েন্টের, এটার দাম 40 টাকা পিস, ঠিক আছে। অথবা আমি যদি স্পাইরুলিনা খাই, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কি আমার জিআই ট্র্যাকের ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে যে আমার কি টাইপের হচ্ছে আর কি টাইপের সমস্যা আমি দিব। এখন আমার এই ব্যাগে এটা হচ্ছে আমি আরো অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তাহলে কি হবে, সমস্যাটা আরো কি ধীরে ধীরে বাড়বে, কমবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম অর্থে এই টাইপের যারা রোগে ভুগতেছে, ঠিক আছে, তাদের চিকিৎসা করা খুব কঠিন। কারণ কি, এক নম্বর তারা সহজে কি বিশ্বাস করতে চায় না। সে মনে করে যে এই রোগ কি তার সারা জীবনে ভালো হবে না, এটা তার সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। তার মানে কি, যখন আপনি একটা রোগের চিকিৎসা করবেন বা চিন্তা করবেন রোগের চিকিৎসা করবেন, তখন কিন্তু আপনার দুই ধরনের চিকিৎসা করতে হবে। একটা চিকিৎসা হবে কি ফিজিক্যাল, একটা চিকিৎসা হবে কি সাইকোলজিক্যাল। ঠিক আছে, সাইকোলজিক্যাল চিকিৎসা এই জন্য আমাকে করতে হবে যে সাইকোলজিক্যাল চিকিৎসা যদি না করেন, রোগী যদি বিশ্বাস না করে যে ভালো হবে, তাহলে আলটিমেট কি আপনার দেওয়া চিকিৎসাটা বা ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি 50% ফেল, এখানে 50% ফেল। এখন ওষুধ খাওয়ার পরে অনেক ওষুধ আছে কি কাজ করা শুরু করলে রোগী ভালো বোধ করে, তখন আস্তে আস্তে কি করে, তার সাইকোলজিক্যাল স্ট্রেংথটা বৃদ্ধি পায় যে না কাজ হতে পারে, ঠিক আছে, তখন কি ওষুধ আবার কাজ করা শুরু করে। কিন্তু সে যদি প্রথম থেকে সাইকোলজিক্যালি কি একদম ইনশিওর থাকে যে না এই ওষুধগুলো আপনি ভালো চিকিৎসা করেন, আপনি মোটামুটি বোঝেন কি ওষুধগুলো কাজ করবে, তখন কিন্তু কি ওষুধ দ্রুত কাজ করে। দেখেন, একদম রুরাল লেভেল থেকে শুরু করে প্রফেসর লেভেল পর্যন্ত, ঠিক আছে, যদি আপনি চিকিৎসার প্যাটার্নটা দেখেন, আপনি যে ওষুধ দিয়ে চিকিৎসা করতেছেন, অনেক দেখা যায় অনেক প্রফেসর লেভেলের ডাক্তারও কি সেই ওষুধ দিয়ে চিকিৎসা করবে, অথবা আপনার চেয়ে অনেক দুর্বল ওষুধ দিয়ে কি করবে, চিকিৎসা করবে। কিন্তু এরপরও কি হবে, আপনার থেকে ওইখানে রোগী সুস্থ হওয়ার হার অনেক বেশি। ঠিক আছে, অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোর মধ্যে বেসিক দুইটা কারণ হচ্ছে, রোগী যখন ওনার কাছে যায় তখন রোগী কি 100% ওনার প্রতি একটা কি ফেথ নিয়ে যায় যে উনি বড় একটা ডাক্তার, ঠিক আছে, তার মানে উনি এগুলো অনেক ভালো বোঝে, অনেক পড়াশোনা করে আসছে, ঠিক আছে, ওনার চিকিৎসা আমি সুস্থ হতে পারি। রোগীর একেবারে আন্তরিক একটা বিশ্বাস থেকে যায়। দুই নাম্বার জিনিস, রোগী যখন ওনার কাছে যায় বেশ কিছু টাকা খরচ করে, তাই না, ওনার ভিজিট হিসাবে চিন্তা করেন, টেস্ট হিসাবে চিন্তা করেন, ওষুধ হিসাবে চিন্তা করেন, বেশ কিছু টাকা খরচ করেন। এই টাকা খরচের একটা কি ইয়া থেকেও রোগটা কি দ্রুত সুস্থ হয় বা রোগ সুস্থ হতে হবে, এই টাইপের একটা কি কন্ডিশন চলে আসে। বাট আপনার কাছে যখন আসবে তখন দুইটা কন্ডিশনের কোনোটাই ঘটবে না। ঠিক আছে, এক নাম্বার, সে আপনাকে মনে করবে যে অ্যাজ ইউজুয়াল যেমন সে দেখে। ঠিক আছে, আমাদের ফার্মেসির দোকানগুলোতে যে কোয়ালিটির লোকটা চালাচ্ছে তাদের থেকে তারা যা শিখতেছে ওইটা থেকে আপনাকে একটা ধারণা করবে না আপনি এরকমই হয়, যদি আপনার সম্পর্কে তার পজিটিভ ধারণা আগে থেকে ক্রিয়েট না হয়ে থাকে। দুই নাম্বার কি হবে, আপনি কি তাকে ওই আপনাকে কোনো ভিজিট দিতে হচ্ছে না হয়তো ওইভাবে, তারপরে কি শুধু ওষুধটা কিনতে বলতেছে, তাও কি অল্প ওষুধ কিনে নিয়ে গেলে আপনি মানতেছেন। ঠিক আছে, সেই কারণে কি আপনার প্রতি তার ফেথটা ধীরে ধীরে ডেভেলপ করবে, ওইখানে গেলেই ফেথ ডেভেলপ করবে। সেই জন্য কি অনেক সময় দেখা যাবে আপনি খুব ভালো চিকিৎসা করলেও রোগী সুস্থ হতে অনেক সময় নেবে। আর আমাদের দেশে রোগীরা কি সবচেয়ে বেশি অধৈর্যশীল, তাই না, রোগীকে আমরা বলি পেশেন্ট, তাই না, বাট রোগীর মধ্যেই কোনো পেশেন্ট নাই, বুঝছেন, রোগীকে আমরা কি বলি, পেশেন্ট বলি না, বাট রোগীর মধ্যেই কোনো কি পেশেন্ট নাই। রোগীর আজকে রোগ হয়েছে, আজকেই সুস্থ হতে হবে, যদি সম্ভব হয় এখন সুস্থ করে দিতে হবে। ঠিক আছে, সে যে 2 দিন 3 দিন কোনো রোগে ভুগবে, ইমিউন সিস্টেমকে কি একটু চিনাবে, এই রোগে কষ্ট হয়, ইমিউন সিস্টেমকে কাজ করার একটু সুযোগ দিবে, নো সুযোগ। ঠিক আছে, 100% ডিপেন্ডস অন কি মেডিসিন। আলটিমেট ইমিউন সিস্টেমটা সারা জীবন বসে খেতে খেতে কি হয়ে যায়, একেবারে দুর্বল হয়ে যায়। তখন ছোট ছোট রোগে আপনি কি হন, রেগুলার আক্রান্ত হন। ঠিক আছে, ছোট ছোট রোগে আপনি তখন রেগুলারই আক্রান্ত হন। ক্লিয়ার কি না এটা? ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি প্রোটোজোয়াল ডিসেন্ট্রির লক্ষণ এটাই, বা অ্যামিবিয়াক ডিসেন্ট্রির লক্ষণ এটাই, ব্যাসিলারি ডিসেন্ট্রির লক্ষণ এটাই। শুধু এর সাথে কি যোগ হবে, মিউকাসের সাথে ব্লাড যাবে, পেট ব্যথাটা একটু বাড়বে, ফ্রিকোয়েন্সিটা কি একটু বেশি থাকবে, গায়ে জ্বর থাকবে, এটাতে গায়ে জ্বর নাও থাকতে পারে। আর জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রিটা আমরা কি বললাম,
অনেকটা একরকম লক্ষণই দেখা যাবে, বাট এটা রেগুলার না, ঠিক আছে? একদিন 2 দিনের জন্য, মাসে, অথবা কি 2 মাস পর পর, অথবা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর কি কোনো খাবারের রিলেটেড বিষয়ের সাথে জড়িত হলে এরকম হতে পারে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার তো? ওকে, এখন আমরা রোগের লক্ষণ দেখে বুঝতে পারবো যে রোগটা কি ধরনের হয়েছে। এরপরেও যদি আমরা জীবাণু সম্পর্কে নিশ্চিত হতে চাই আসলে কি জীবাণু, তাহলে আমাকে স্টুলের সিএস দিতে হবে, ঠিক আছে? টেস্ট হিসেবে কি দিতে হবে? স্টুল আর এম ই, আরেকটা কি এন্ড সিএস। ওকে, স্টুলের রুটিন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন দিলেও হবে, তার সাথে কি করতে হবে? কালচার সেনসিটিভিটি দিতে হবে। কালচার সেনসিটিভিটি দিলে দুইটা জিনিস বোঝা যাবে যে এখানে কি কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, ব্যাকটেরিয়াটা যদি থাকে সেটা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যাবে বা ভালো কাজ করবে কোন ধরনের অ্যান্টিবায়োটিক। ওকে, আর চিকিৎসার প্রসিডিউরের ক্ষেত্রে আমরা নরমালি কি যদি চিকিৎসা প্রসিডিউরের ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে কি ডিসেন্ট্রির উপর ভিত্তি করে চিকিৎসা প্রসিডিউর, তাই না? যদি অ্যামোইবিয়াক ডিসেন্ট্রি হয়, ঠিক আছে, অ্যামোইবিয়াক ডিসেন্ট্রি হয়, সেই ক্ষেত্রে চিকিৎসা প্রসিডিউরে কি হবে? অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, তাই না? কি হবে? অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। ওকে, এখন কথা হচ্ছে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগের সাথে কি যদি রোগীকে ওআরএস খাওয়ায় তার প্রবলেম নাই, কারণ কি রোগীর এখানে অনেক শক্তি লস হয়, তাই না? তাহলে শক্তির হিসাবে রিপ্লেসমেন্ট হিসাবে কি ওআরএস অনেক ভালোভাবে কাজ করতে পারে। ওআরএস এর সাথে মানে ওআরএস এর পরিবর্তে এখানে যদি ধরেন গ্লুকোজ থাকে কোনো কিছু হয়, একই জিনিস, শক্তি রিপ্লেসমেন্ট, কারণ ওআরএস এর ভিতরে 6 গ্রাম কি থাকে? গ্লুকোজ থাকে। ওআরএস এর ভিতরে ওআরএস এর মধ্যে 6 গ্রাম গ্লুকোজ থাকে। ওআরএস এর উপাদান আজকে যা দেখবেন দোকানে যে ওআরএস কি কি উপাদান দিয়ে তৈরি, এখানে দেখবেন টোটাল উপাদানের 6 গ্রাম কি গ্লুকোজ, আর খুব অল্প পরিমাণেই কি থাকে? লবণগুলো থাকে, ঠিক আছে? তাহলে মূল উপাদানটা গ্লুকোজ, এনার্জি রিলেটেড বিষয়গুলোর সাথে জড়িত। তাহলে আমাদের বাসা বানানোর জন্য যে এই কোর্সটা বলা হয় সেখানে তো শুধু লবণ এবং ওই যে চিনি টাইপের বা গুড় টাইপের কিছু দিয়ে সেটা করতে হয়। এখন চিন্তা করো ওইখানে কি করে? এক মুঠো গুড়, তাই না? গুড় কতটুকু? এক মুঠো। চিনি কতটুকু? এক চিমটি। তাহলে এক মুঠো গুড়, এক চিমটি এক মুঠো চিনি, এক চিমটি লবণ, মানে এক মুঠো গুড়, এক চিমটি লবণ। এখন গুড় মানে কি? চিনি মানে কি? গ্লুকোজ না? চিনি মানে কি? গ্লুকোজ না? চিনি থেকে তো গ্লুকোজই আসবে, গুড় থেকে কি গ্লুকোজই আসবে। তাহলে গ্লুকোজের অ্যামাউন্টটা দেখছেন এক মুঠো, আর চিনির পরিমাণ লবণের পরিমাণটা এক চিমটি, ঠিক আছে? ওইটা ওইখানে ওইভাবেই দেওয়া, ঠিক আছে? ওইখানে লবণের পরিমাণটা খুবই কম, মূল কি 6 গ্রাম গ্লুকোজ থাকে, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট থাকতে পারে, পটাশিয়াম বাইকার্বনেট থাকতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এই টাইপের ক্রিয়াগুলাই কি লবণগুলায় বেশি থাকে। এরপরে যদি কি পেট ব্যথা থাকে, বলেন অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগগুলো কোনগুলো করব? ওই যে এটা পড়বেন থার্ড সেমিস্টার, ম্যাক্রোনিডাজল, নিডাজক্সানাইড, ক্লনিডাজল, স্যাক্রিডাজল, ওমিডাজল। অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ছে কে বলছে অ্যান্টিবায়োটিক? না, সেটাই জিজ্ঞেস করতেছি। অ্যান্টিবায়োটিক আলাদা, আচ্ছা, ঠিক আছে? এগুলো কি অ্যান্টিপ্রোটোজোয়া। অ্যান্টিপ্রোটোজোয়াল। তার মানে অ্যান্টিবায়োটিক এমন ওষুধ যারা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে? আর অ্যান্টিপ্রোটোজোয়াল প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করবে। ওকে, আর এখানে কি অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ দেওয়া যেতে পারে। ঠিক আছে, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ দেওয়া যেতে পারে কিসের জন্য? যদি রোগী কি পেট ব্যথা খুব বেশি ফিল করে, সেই ক্ষেত্রে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ দেওয়া যেতে পারে। ওকে, আর আমরা কোন ড্রাগ কতটুকু কিভাবে দিতে হয় এগুলো কি থার্ড সেমিস্টারে ফার্মাকোলজি পড়ার পরেই কি মূলত জিনিসগুলো ক্লিয়ার হবে যে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ কোনগুলো আছে, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ কোনগুলো আছে, ঠিক আছে? এগুলো আমরা ওইখানেই পড়বো। আপাতত আমরা শুধু কি গ্রুপগুলো জেনে রাখি যে এখানে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ দেওয়া যেতে পারে, ওআরএস দেওয়া যেতে পারে, তার সাথে কি অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ দেওয়া যেতে পারে। ওকে, যদি ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি হওয়া মানে কি? না ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে, তাই না? এখানে আমি কি করতে পারি? অ্যান্টিবায়োটিক দিতে পারি। এখানেও আমি কি ওআরএস দিতে পারি। ওকে, এখানে আমি অ্যান্টিস্পাজমোটিক ড্রাগগুলো দিতে পারি পেট ব্যথার জন্য, ঠিক আছে? তাহলে এখানে পার্থক্যটা হচ্ছে কি মূল ড্রাগের ক্ষেত্রে শুধু কি
পার্থক্যটা হচ্ছে এটাতে মূল ড্রাগ হচ্ছে অ্যান্টিপ্রোটোজোয়াল, এটাতে মূল ড্রাগ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। আর যদি আমার জিয়ারডিআর টাইপের ডিসেন্ট্রি হয়, জিয়ারডিআর টাইপের ডিসেন্ট্রি হলে আমি কি দিতে পারি, এখানে বললাম তো এই রোগটা ক্রনিক না, অনেক ক্রনিক রোগ না, তার মানে কি একদিনের চিকিৎসায় রোগটা ভালো হবে এরকম ভাবে কিছুই বলা যাবে না। যেহেতু রোগটা অনেক বছর ধরে সে ভুগতেছে, তার মানে কি আপনি একবার চিকিৎসা করে দিলেন ভালো হয়ে গেলে তা তো ভালোই হলো, কারণ আপনার মতো চিকিৎসা সবাই পারে। ওকে বুঝাই দিতে হবে যে আপনাকে প্রথম চিকিৎসা হচ্ছে কি, যদি জিয়ারডিআর ডিসেন্ট্রি হয়, ঠিক আছে, জিয়ারডিআর ডিসেন্ট্রি যদি হয় প্রথম চিকিৎসা হবে যে কারণে এই ডিসেন্ট্রি সমস্যাটা হয়, যদি সেটা মাংস খাওয়ার কারণে হয় বা অন্য কোনো খাবার কারণে হয়, সেই খাবারটা কি করতে হবে, যতটুকু সম্ভব কম খেতে হবে, ঠিক আছে। তাহলে ওকে পজিটিভ ফ্যাক্টর থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। পজিটিভ ফ্যাক্টর থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যদি অ্যালার্জির চিকিৎসাও দেন সেক্ষেত্রে আমাকে এটা প্রথম কাজ, যে পজিটিভ ফ্যাক্টর থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে কি, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ আমি দিতে পারি এখানে, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। 3 নাম্বার হচ্ছে প্রোবায়োটিক টাইপ ড্রাগ। ঠিক আছে, প্রোবায়োটিক টাইপের ড্রাগগুলো আমরা এখানে খুব ইউজ করতে পারি, 1 মাস 2 মাসের জন্য ভালো কি প্রোবায়োটিক এখানে আমরা ব্যবহার করতে পারি। ওকে, আর যদি সামান্য পেট ব্যথা থাকে তাহলে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে কি, যদি ইয়াটা হয়, ডিসেন্ট্রিটা হয়, তাহলে আপনাকে প্রথম কাজ হবে কি টাইপের ডিসেন্ট্রিটাকে বের করে নেওয়া। এরপরে কি কার হয়েছে তার সাথে কি তার বয়স, তার সেক্স, তার অবস্থান অনুযায়ী তাকে চিকিৎসা প্রসিডিউর অনুযায়ী চিকিৎসা দেওয়া। এখানে কিন্তু আমরা বলতেছি কি যে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ দিতে হবে। এখন অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগের অনেকগুলো ড্রাগ আছে, তাই না, বলতেছি অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকের ভিতরে কি অনেকগুলো ড্রাগ আছে। এখন কোন অ্যান্টিবায়োটিকটা এর জন্য কি পারফেক্ট হবে, এটা অবশ্যই জানার জন্য আপনাকে ফার্মাকোলজি কি করতে হবে, তাই না। কারণ ফার্মাকোলজি আর মেডিসিন এই দুইটা আপনাকে কি বলে দিবে যে কোন ওষুধটা দিলে বেটার হবে আর কোন ওষুধটা কি পরিমাণে কতটুকু করে দেওয়া যায়। ক্লিয়ার কি? আপাতত আমরা কিন্তু গ্রুপগুলো জানতেছি যে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, এই গ্রুপগুলো মাথায় রাখতে হবে সবসময়, যে একটা গ্রুপে কি 10টা ড্রাগ থাকতে পারে, একটা গ্রুপে 4টা ড্রাগ থাকতে পারে, একটা গ্রুপে 3টা ড্রাগ থাকতে পারে। আমরা সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওই ড্রাগের গ্রুপগুলাই বেশি ফোকাস করব। থার্ড সেমিস্টারে যে কি করব, গ্রুপের ভিতরে কি কি ড্রাগগুলো আছে, ঠিক আছে, ওই ড্রাগগুলো আমরা ফোকাস করব আরো বেশি করে। ওকে, ক্লিয়ার তো? দেখেন ডিসেন্ট্রি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, বা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের ফুল হিস্ট্রি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। কোশ্চেন থাকার জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তাই না। এক নম্বর জিনিস হচ্ছে পড়া, ঠিক আছে। সচরাচর দেখা যায় স্যার আমাদের ডায়রিয়া গুলো আমাদের যখন ফার্মেসিতে আসে বা ইয়ে করে, সচরাচর আমরা সব অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগগুলোই দিয়ে দিই, মানে যে আপনার ফ্লাজিল বা এমন এই টাইপের। দেখেন আমাদের থেরাপির ভিতরে আমাদের চিন্তা ভাবনা থাকে ব্লাইন্ড থেরাপি, ঠিক আছে। ব্লাইন্ড থেরাপি মানে কি, অন্ধের মতো চিকিৎসা করা। যে আমরা জানি যে তার ডায়রিয়া হয়েছে, তাহলে ডায়রিয়া হওয়ার মূল কারণগুলো আমরা বলছি। ডায়রিয়া কি প্রোটোজোয়ার জন্য হতে পারে,
ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, ফুডের জন্য হতে পারে, তাই না, প্যারাসাইটের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো আমরা সবসময় চিন্তা করি যে ডায়রিয়া হওয়ার মূল কারণ হতে পারে ব্যাকটেরিয়া অথবা কি প্রোটোজোয়া। ঠিক আছে, এইটার কথা চিন্তা করে আমরা যখন রুগী আসে যখন বলে দিই ডায়রিয়া হয়েছে, যা সিপ্রোসিন একসাথে 2টা খান, অ্যাজিথ্রোমাইসিন একসাথে 2টা খান। এটা আমরা বলতেছি কিসের জন্য? সুনির্দিষ্টভাবে না, আমাদের সন্দেহ থেকে যে এটা এই টাইপের সমস্যা কি বেশি হয় সেই জন্য আমরা বলতেছি। ঠিক আছে, আবার কেউ তো কি চালাতেই থাকে সিপ্রোফ্লক্সাসিন 5 দিন 7 দিন খান। না স্যার ওইটা তো আছে, মানে অনেকে দেখা যায় যে শুধু আপনার মেট্রোনিডাজল রোগের উপরে ডিপেন্ড করে দিয়ে দিচ্ছে যে আপনি শুধু এই টাইপের ডায়রিয়ার মূল চিকিৎসাটা কি? আমরা কি বলছিলাম? ডায়রিয়ার মূল চিকিৎসা ওআরএস, তাই না? ওআরএস এর সাথে আপনি অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ লোপানেমাইড, রেসিকাডক্টিল, তাই না, রিফাগার্ড, তাই না, রিফাগার্ডও একটা প্রিপারেশন আছে, রিফারক্সিমিন, তাই না, এই টাইপের যে প্রিপারেশনগুলো আছে এগুলো দিয়ে কি ডায়রিয়ার চিকিৎসা করা যায়। এখন এর সাথে যদি ম্যাক্টো দেন ফ্রি, যদি ভিতরে জীবাণু থাকলে কাজ করলে, না করলে কি হবে? প্রস্রাবটা বের হয়ে যাবে, বিক্রিটা আপনার হলো। মূল জিনিস হচ্ছে এটাই, দিচ্ছে শুধুমাত্র কি যদি জীবাণু থাকে কাজ করবে, না থাকলে কি কাজ করবে না। কিন্তু মূল চিকিৎসা আপনাকে সবসময় সাথে রাখতে হবে। ঠিক আছে, ডায়রিয়াতে কি হয়ে যাচ্ছে? ইলেকট্রোলাইট ওয়াটার বের হয়ে যাচ্ছে, আমাকে ইলেকট্রোলাইট ওয়াটার রিপ্লেস করে দিতে হবে। আপনি শুধুমাত্র ম্যাক্রোনিডাজল দিয়ে চিকিৎসা করেন, রুগীকে কোনো স্যালাইন ট্যালাইন কিছু দিবেন না, অন্য কোনো কিছু দিবেন না, দেখবেন রুগী 1 দিন 2 দিনে কি ঘরে বসে গেছে। মূল সমস্যাটা কি? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা দ্রুত আপনাকে কি ব্যালেন্স করতে হবে। দেখেন এখন যদি পরীক্ষায় আসে বা আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে অ্যামিবিয়াক ডিসেন্ট্রি আর ব্যাসিলারি ডিসেন্ট্রির মধ্যে পার্থক্য কি, পারবেন না? অ্যামিবিয়াক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রির মূল কারণ কি? ব্যাকটেরিয়া, সিজিরা নামক ব্যাকটেরিয়া। অ্যামিবিয়াক ডিসেন্ট্রির মূল কারণ কি বলেন? এন্টারোমোবিয়া হিস্টোলাইটিকা বা অ্যামিবা নামক কি জীবাণুর কারণে হয়। এটা একটা কারণ গেল। 2 নম্বর, ফ্রিকোয়েন্সিতে পার্থক্য থাকবে, স্টুলে পার্থক্য থাকবে, ব্লাড থাকবে, জ্বরে পার্থক্য থাকবে, না বের করা যাবে না। যদি বলা হয় ডায়রিয়া কলেরা পার্থক্য কি, দেখেন আপনি 2টা রোগের মধ্যে যদি পার্থক্য করতে না পারেন তাহলে কিন্তু রোগ পড়া ঠিক মতো আপনার হলো না। রোগের মধ্যে অবশ্যই পার্থক্য করতে পারলে 2টা রোগকে আপনি আলাদা করতে পারবেন, আলাদা করতে পারলে রোগ পড়া কি হচ্ছে, এর আগে রোগ পড়া হচ্ছে না আপনার। ঠিক আছে, যে সিমেট্রি লস একই সাথে একই ধরনের লক্ষণ নিয়ে অনেক রোগ আসতে পারে। এখন এই রোগটা কি, এই রোগটা কি? যেমন আপনি ডিসেন্ট্রির ভিতরে দেখতেছেন, ডিসেন্ট্রির ভিতরে কি 3টা ডিসেন্ট্রি আমরা মেইনলি যদি পড়ি, অ্যামিবিয়াক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি, জিয়ার্ডিয়াক ডিসেন্ট্রি। কথা হচ্ছে এই 3টা ডিসেন্ট্রি তো কি ডিসেন্ট্রি, এখন প্রত্যেকটা চিকিৎসা প্রসিডিউর আলাদা। তাহলে কোন ডিসেন্ট্রিটা হয়েছে যদি আপনি রোগীর সাথে ধরতে না পারেন তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে, তার মানে দেখেন আপনি যত ভালো রোগ করতে পারবেন তত ভালো চিকিৎসা দিতে পারবেন। ঠিক আছে, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে 3টা জিনিস যত ভালো পারবেন তত ভালো চিকিৎসা সম্ভব। 1 নাম্বার, যত ভালো অ্যানাটমি ফিজিওলজি পারবেন। 2 নাম্বার, যত ভালো ডিজিজ বুঝবেন, যত ভালো ডিজিজের কারণ বুঝবেন, ঠিক আছে, ডিজিজের লক্ষণ বুঝবেন তত সুবিধা। আর যত ভালো কি মেডিসিন বুঝবেন। ঠিক আছে, যত ভালো ড্রাগ সম্পর্কে আপনার যত বেশি নলেজ থাকবে, এই 3টা নলেজ আপনাকে কি বাড়াতেই হবে, আলটিমেট বাড়াতে হবে। আর বাকিগুলো সবই কি সাপোর্ট হিসেবে কাজ করবে আপনার। ঠিক আছে, ওকে, আর কোনো প্রবলেম তাহলে নাই। আমরা তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আজকে থেকে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে পুরো ডাইজেস্টিভ সিস্টেম কি থাকবে, পড়া থাকবে, ফুল ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা পড়বো বোন জয়েন্ট কানেকটিভ টিস্যু। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।